রাকিব যদি আমার বেস্ট ফ্রেন্ড, রাকিব যদি চিনে জানে, তাহলে রিয়া জানতে কতক্ষণ? মেঘ আর কথা বাড়ালো না। আজকে তার শখ খাওয়ারই দিন। একটু পরপর একটার পর একটা শখ খাচ্ছে। হুটহাট এক একজন এক এক কথা বলছে, যাদের কাউকে মেঘ চিনে না। আচমকা আবির উঠে গিয়ে একজনকে সালাম দিল। মহিলা সালামের উত্তর দিয়ে আবিরের বাহুতে হাত বুলাতে বুলাতে বললেন, কখন আসছিস? তোদের জন্য অপেক্ষা করছিলাম। তারপর তোর বন্ধু জোর করে খেতে বসালো নিয়ে। আবির মৃদু হেসে উত্তর দিল, কিছুক্ষণ আগে এসেছি। একটা 15 বছরের মেয়ে একটা 19 বছরের ছেলেও ছিল ওনার পেছনে। মেয়েটা আচমকাই বলে উঠল। ভাইয়া, ভাবি কোথায়? মেয়েটার দেখা দেখি ছেলেটাও বলল। তুমি না বলছিলা ভাবিকে নিয়ে আসবা? ভাবি কোথায়? আবির চোখ রাঙিয়ে ভারী কণ্ঠে বলল, আর একবার যদি ভাবি বলে সম্বোধন করেছিস, তাহলে তোর খবর আছে, তাহলে তোদের খবর আছে। আপু বলবি, মনে থাকবে? দুজনাই মাথা নেড়ে সম্মতি জানালো। মহিলা আবিরকে উদ্দেশ্য করে বলল। দিবা আসেনি? আবির হ্যাঁ বলে পেছনে ফিরে তাকিয়ে হাত দিয়ে মেঘকে ইশারা করলো। মেঘ উঠে ওনাদের কাছে যেতেই আবির বলল, এই যে তোমার মাহাদিবা। মহিলা সহসা মেঘকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছেন। হঠাৎ করে জড়িয়ে ধরায় মেঘ কিছুটা নড়ে উঠল। মেঘ পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, এই মহিলাকে এই জীবনে ওনাকে উম, দেখেছে বলে মনে পড়ছে না। উনি জড়িয়ে ধরলেন কেন? আর কাঁদলই বা কেন? একটু পর মেঘকে ছেড়ে দিয়ে মহিলা কান্নারত কণ্ঠে বললেন, মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছিস। দোয়া করি আরো বড় হ। মেয়েটা হাত বাড়িয়ে বলল। হাই আপু, আমি আইরিন। মেঘও স্বাভাবিক হয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল। হ্যালো, আমি মেঘ। ছেলেটা বলে উঠল, হ্যাঁ আমরা জানি তুমি মাহুদিবা খান মেঘ। বাই দা ওয়ে, আমি আরিফুল ইসলাম আরিফ। জামাইয়ের নামের সঙ্গে মিল আছে দেখে মেঘ ধরে নিল ওরা জান্নাতাপুর শাশুড়ি আর ননদ দেবর হবেন। কিন্তু আবির ভাইয়ের সাথে কি সম্পর্ক আর মেঘকে বা কিভাবে চিনে তা বুঝতে পারছে না। মহিলা পুনরায় প্রশ্ন করলেন। তানভীর আসেনি? আবির বলল, না, আসবে কিছুক্ষণের মধ্যে। মেঘ আবারও অবাক হলো। তানভীর ভাইয়াকেও চিনেন? কিন্তু ওনারা কারা? মুখের উপর জিজ্ঞাসা করতে পারছেন না। তখনই মধ্যবয়স্ক একজন লোক আসছেন। আবির সালাম দিয়ে হ্যান্ডশেক করলো। মেঘকেও ওই লোকের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তখনই রাকিব আর রাসেল ডাকতে আসছে। আবিরও ওনাদের বসিয়ে মেঘকে নিয়ে খেতে চলে গেছে। খেতে বসেও মেঘের মাথায় শুধু মহিলার কান্না ঘুরছে। মেঘ না পেরে আবিরকে প্রশ্ন করেই ফেলল। আন্টিটা কে ছিল? আর উনি আমায় দেখে কান্না কেন করছিলেন? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজ তোকে সবই বলবো। প্রোগ্রামটা শেষ করে বের হ, ততটুকু সময় একটু ধৈর্য রাখ প্লিজ। আবির মেঘ খাওয়া শেষ করে। মেঘ আগে চলে আসছে। আবির রাকিবের সঙ্গে কি যেন কথা বলছিল। তখনই তানভীর আসছে। মেঘকে দেখে প্রশ্ন করলো। খেয়েছিস? মেঘ মাথা নেড়ে হ্যাঁ বলল। তানভীর পুনরায় বলল, এই যে তোর জান্নাতাপুর বিয়ে হয়ে যাচ্ছে, এমনভাবে তোকে বিয়ে দিলে কেমন হবে? এই কথা শুনে মেঘের অক্ষিপট ভিজে আসছে। জান্নাতাপুর বিয়ে হয়ে যাচ্ছে। রাকিব ভাইয়ার কতই না কষ্ট হচ্ছে। সারা জীবনের জন্য সবাইকে ছেড়ে চলে যাবে। আজকের পর থেকে তো ওনার বাড়িতেই উনি মেহমান হয়ে আসবেন। মেঘকে বিয়ে দিলে এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এটা ভাবতেই কান্না পাচ্ছে মেঘের। বোনের কান্না দেখে তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে বলল, দূর পাগলে, তোকে বিয়েই দেবো না, আর দিলেও আমাদের বাড়িতেই রাখবো, চিন্তা করিস না। তখনই আবির আসছে। তানভীরের দিকে তাকিয়ে রাগী স্বরে প্রশ্ন করল। কি বলছিস ওরে? কাছে কেন? তানভীর আস্তে করে বলল, এমনি দুষ্টামি করছে। আবির রাগে কটমট করছে। মেঘের চোখ থেকে এক ফোঁটা পানি পড়লে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। মেঘকে কাঁদতে দেখলে আবিরের হৃদয়ে আঘাত লাগে। এমনিতেই মেঘ আবেগী হুটহাট কান্না করে। তার উপর কেউ ইচ্ছাকৃত কাঁদালে আবিরের খুব রাগ হয়। স্টেজ থেকে আরিফ ডাকছে, তানভীর চলে গেছে। আবির মেঘকে নিয়ে একটু পড়ে গেছে। আর রাকিবের বাসার লোক, আসিফদের বাসার সকলে, আবির, মেঘ, তানভীর সবাইকে নিয়ে ছবি তুলেছে। ছবি তোলা শেষে তানভীর রয়ে গেছে। জান্নাতের বিয়ে উপলক্ষে আনা স্বর্ণের গলার হারটা আবির মেঘকে দিয়েই দিয়েছে। তারপর সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। আসার সময়ও সেই মহিলা মেঘকে জড়িয়ে ধরে কান্না করেছেন। জোর করে 2000 টাকা দিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। প্রতি সপ্তাহে বন্ধুরা মিলে যেখানে আড্ডা দেয়, আজ মেঘকে নিয়ে আবির সেই জায়গাতে এসেছে। কিছুক্ষণ আগেই সন্ধ্যা নেমেছে। দুটা চেয়ার সাইডে রেখে মেঘকে বসিয়ে দোকান থেকে একটা আইসক্রিম এনে মেঘকে দিল। মেঘ ধীর কণ্ঠে বলল, আমি আইসক্রিম খাবো না। আমাকে বলুন, উনি কে? আমাদের সাথে ওনার কি সম্পর্ক? আর উনি বারবার কাঁদছিলেন কেন? আবির ভারী কণ্ঠে বলল। বললাম তো সব বলবো, আগে তুই এই আইসক্রিমটা খা। মেঘ আইসক্রিম খাচ্ছে ঠিকই, কিন্তু তার পূর্ণ মনোযোগ আবির ভাইয়ের চোখে মুখে। মাথায় থাকা প্রশ্নের ভিড়ে আইসক্রিমটাও ঠিকমতো খেতে পারছে না। কিন্তু আবির ভাইয়ের সামনে বসে থাকাতে বাধ্য হয়ে খেতে হচ্ছে।
মেঘ তাড়াহুড়ো করে আইসক্রিম শেষ করেছে। দুশ্চিন্তায় আইসক্রিমটাও শান্তিমতো খেতে পারেনি। এক দৃষ্টিতে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আবিরের দৃষ্টি অন্য কোথাও। আবির নিরবধি আকাশের পানে চেয়ে আছে। রাস্তার পাশে থাকা লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে আবিরের চোখ মুখের উজ্জ্বলতা বিলীন হয়ে গেছে। বিকেলে আসার সময় যতটা উৎফুল্ল আবির ভাইকে মেঘ দেখেছিল, এই আবির ভাই যেন অন্য কেউ। চোখে মুখে চিন্তার ছাপ। মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল। আবির শোনিত কণ্ঠে বলে উঠল, এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মা। সেই মায়ের লাশ দেখার বা ছোঁয়ার অধিকার যদি কোনো সন্তানের না থাকে, তাহলে সেই সন্তান পৃথিবীতে বেঁচে থেকেও মৃত। মেঘের ভ্রু কুচকালো। আবির ভাই কি বলছে, কি বুঝাতে চাচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। আবির অসীম দূরত্ব থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল, যে মানুষটাকে দেখে এসেছিলি তিনি আর কেউ নন, তোর আমার আমাদের সবার একমাত্র ফুপি। এই কথা শোনা মাত্রই মেঘের রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার অবস্থা হয়ে গেছে। মেঘ চিৎকার দিয়ে উঠল। কি? আবির সরু নেত্রে তাকিয়ে আছে। মেঘের চোখ যেন কটু ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। চোখে মুখে অবিশ্বাসের ছাপ। এই কথা কখনোই বিশ্বাসযোগ্য নয়। জন্মের পর থেকে মেঘ জেনে এসেছে তাদের বাবা চাচা 3 জন। 18 বছর পর হঠাৎ করে ফুপ্পি আসবে কোথা থেকে? আচমকা এমন কথা শুনলে বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমি জানি তুই এই বিষয়টা এত সহজে মানতে পারবি না, কিন্তু কিছু সত্য কঠিন হলেও মানতে হবে। মেঘের দম বন্ধ হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গলা দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। এতক্ষণ যাবৎ কত প্রশ্নই মাথায় ঘুরছিল, এক মুহূর্তে যেন সব প্রশ্ন উধাও হয়ে গেছে। মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধালো, আপনি কি আমার সাথে মজা করতেছেন? প্লিজ সত্যি করে বলুন উনি কে? আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে বলল, তোর সাথে কি আমার মজার সম্পর্ক? আর সিরিয়াস বিষয় নিয়ে আমি মজা কেন করব? ওনার নাম মাহাদিবা খান, আমি না। নাম শুনে কি মনে হচ্ছে তোর? মেঘ এখনো অবিশ্বাস্য দৃষ্টিতেই তাকিয়ে আছে। ঢোক গিলে ভারী কণ্ঠে বলল, আপন ফুপি? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, হ্যাঁ, আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের একমাত্র ছোট বোন এবং ইকবাল খানের একমাত্র বড় বোন। মেঘের দুকান্দি হিজাবের উপর দিয়ে গরম বাতাস বের হতে শুরু করেছে। নিঃশ্বাস আটকে আসছে বারবার। আবির ভাই তো মজা করার মানুষ না। ওনার চোখ মুখ দেখে মনেও হচ্ছে না যে উনি মজা করছেন। আর বিয়েতে ওই মহিলার আচরণও বুঝিয়ে দিচ্ছিল ওনার সাথে গভীর কোনো সম্পর্ক আছে। তাহলে কি উনি সত্যি সত্যি ফুপ্পি হন? এত বড় কথাটা কোনোদিনও শুনল না, কিন্তু কেন? মেঘ ভাবনা চিন্তা করে প্রশ্ন করল, এত বছরে কোনোদিন তো ওনাকে আমাদের বাসায় যেতে দেখিনি। আব্বুদের আপন বোন হলে বাসায় যান না কেন? আবির মৃদু হাসলো, ভরাট কণ্ঠে বলল, ওনাকে বাসায় যেতে দেখবি কিভাবে? তোর জন্মের প্রায় 10 বছর আগে উনি খান বাড়ি ছেড়েছেন। 27 বছর হবে এই বাড়িতে পা পড়েনি ওনার। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করল। কেন, কি হয়েছিল? আবির শান্ত কণ্ঠে বলা শুরু করলো, ফুপি যখন ভার্সিটিতে পড়াশোনা করতো, তখন ফুপির একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পুরো ঘটনা আমি জানি না, তবে বাসায় বিষয়টা জানাজানি হয়ে গিয়েছিল। তখন আমার আম্মু নতুন বউ, বছরখানেক হবে আম্মুর বিয়ে হয়েছে। তোর আম্মুর তখন বিয়েই হয়নি। ফুপির এই ঘটনার পর আব্বু আর চাচু ফুপিকে মেয়েদের একটা রুমে 3 মাস দরজা বন্ধ করে আটকে রেখেছিল। তখন দাদু বেঁচে ছিলেন, তবে অসুস্থ ছিলেন, কথাও বলতে পারতেন না। আম্মু দাদু যত্ন করতো, আবার ফুপিরও দেখাশোনা করতো। ফুপি আম্মুর হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছে, কিন্তু আম্মুর কিছুই করার ছিল না। 3 মাস ফুপির ওপর 2 ভাই অত্যাচার করেছে, যেন ওই ছেলেটাকে ভুলে যায়। এক পর্যায়ে ফুপি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসা করে ফুপিকে কিছুটা সুস্থ করার পর ফুপি বাড়ি থেকে চলে গিয়েছিল। ভাইদের অত্যাচারে সেই যে বাড়ি ছাড়লো, আর কোনোদিন বাড়িতে ঢুকতে পারেনি। বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফুপাকে বিয়ে করে বছরখানেক ঢাকাতেই ছিল। চিঠির মাধ্যমে আম্মুর সাথে কয়েকবার যোগাযোগ করেছিল। ফুপি বাড়ি ছাড়ার 1 বছরের মাথায় দাদু মারা গেছেন। ভাগ্যক্রমে তখন মেজো মামা আমাদের বাসায় ছিল, ঢাকা চাকরির পরীক্ষা দিতে আসছিল। আম্মু মেজো মামাকে ফুপির বাসায় ঠিক না দিয়ে দাদুর মৃত্যুর খবর পাঠিয়েছিল। এই কথা আব্বুরা কেউ জানতো না। ফুপি ফুপা দুজনেই আসছিল দাদুকে দেখতে। তখন আসিফ ভাইয়া ফুপির পেটে ছিল। তখন বাড়ির চৌকাঠে পা রাখতে আব্বুর চোখ পড়ে দরজায়। চিৎকার দিয়ে 1 সেকেন্ডে দাদুর লাশ চাদর দিয়ে ঢেকে রান্নাঘর থেকে দাঁড়িয়ে বের হয়েছিল। যদি ফুপি চৌকাঠ পার হওয়ার চেষ্টা করে,
তাহলে খুন করে ফেলবে। বাড়ি ভরা মানুষ থাকায় আব্বুকে আর চাচুকে সবাই আটকে রাখছিল, না হয় সেদিনে খুনোখুনি হয়ে যেত। কত কত মুরব্বীরা উপস্থিত ছিল, কিন্তু আব্বুর মাথা সেদিন কেউ ঠান্ডা করতে পারেনি। দাদুর লাশ হওয়া তো দূরের কথা, ফুপিকে লাশ দেখতে পর্যন্ত দেয়নি। লাশ দাফন করে বাড়িতে পা রেখে প্রথম প্রশ্নটা করেছিলেন, আমিনারে খবর দিছে কে? মায়ের মৃত্যুর শোকের থেকেও সেদিন হাজার গুণ বেশি তীব্র ছিল ওনার রাগ। কোনোভাবে জানতে পেরেছে আম্মু খবর পাঠিয়েছে। সেদিনই সেই অবস্থাতেই বের করে দিয়েছিল। অথচ ফুপি ওনার মায়ের পেটেরই বোন। সেই বোনকে খবর দেওয়ার শাস্তিস্বরূপ আম্মুকে 2 মাস নানা বাড়িতে থাকতে হয়েছিল। একদম সংসার ভাঙার পর্যায়ে চলে গিয়েছিল। তখনকার সময়ে সংসার ভাঙা আম্মুর পক্ষে বা নানু বাড়ির মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তারপর নানা বড় মামা আত্মীয় স্বজনরা অনেক বুঝে 2 মাস পরে আম্মুকে বাসায় নিয়ে আসে। আব্বুর শর্ত একটাই ছিল, আর কোনোদিন ফুপির সাথে যোগাযোগ করতে পারবে না। নিজের সংসার বাঁচাতে বাধ্য হয়ে সেই শর্ত মেনে নিয়েছিল আম্মু। মেজ মামা ফুপির বাসায় গিয়ে সব ঘটনা বলে আসছিল। সেদিন থেকে আজ পর্যন্ত ফুপির সাথে বাসার কারো যোগাযোগ নেই। মেঘ এতক্ষণ যাবৎ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়েছিল। নিজের বাড়িতে এত বড় রহস্য লুকিয়ে আছে, অথচ সে কিছুই জানে না। আবির গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুই আমায় পাষাণ হিটলার বলছিস, অথচ আমার থেকেও বড় মাপের হিটলার এত বছর যাবৎ খান বাড়িতে রাজত্ব করে আসছেন, যাদের কথার উপর কারো কথা চলে না, যাদের ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। ফুপি নিজের পছন্দের মানুষকে বিয়ে করার অপরাধে মায়ের লাশ দেখার অধিকারটা পর্যন্ত হারিয়েছিলেন। 28 বছর যাবৎ বাবার বাড়ি পা রাখতে পারেন না। কতটা নিষ্ঠুর হলে একজন এমন কাজ করতে পারে? মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে প্রশ্ন করল। আপনি ফুপিকে কিভাবে চেনেন? আবির শ্বাস ছেড়ে পুনরায় বলা শুরু করলো। কথাগুলো শেষ করে আবির একটু থামলো। মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে থেকে আস্তে করে বলল, গত বছরের শেষের দিকে জান্নাত আর আসিফ ভাইয়াকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল। তখন রাকিব আমাকে আসিফ ভাইয়ের ফেসবুক আইডি পাঠিয়েছিল। ওইখানে কভার ফটো একটা ছবি ছিল। কেন জানি আমার ছবিতে থাকা মহিলাটাকে খুব পরিচিত মনে হয়েছিল। আমি রাকিবকে বলে আসিফ ভাইয়ের বায়োডাটা সংগ্রহ করি। ওইখানে আমি দ্বিতীয়বারের মতো নাম দেখি, মাহমুদা খান আমিনা। সেদিন প্রথমবারের মতো আমি বড়সড় ধাক্কা খেয়েছিলাম। আমি সব কিছুর খোঁজে সেই পুরনো ছবিটা বের করে বারবার ফেসবুকের ছবির সাথে মিলিয়েছিলাম। অস্থিরতায় সেদিন প্রায় মরতে বসেছিলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে আমার একজন ফুপি আছে, তাও আবার জীবিত। সেদিন পরিস্থিতি সামলানোর বিন্দুমাত্র শক্তি ছিল না আমার। সেই রাতে তানভীর আর রাকিবকে আসিফ ভাইয়ের বাসায় পাঠিয়েছি। আমি ফুপির সাথে সেদিন প্রথমবারের মতো ফোনে কথা বলেছিলাম। নাম পরিচয় বলার পর ওনার সে কি কান্না! তানভীরকে আঁকড়ে ধরে কান্না করেছিল। ফুপির 28 বছর চেপে রাখা সব কষ্ট কান্নায় পরিণত হয়েছিল। তারপর বেশ কয়েকবার কথা হয়েছিল ওনার সাথে। বারবার জিজ্ঞাসা করেছিল, ঘটনা বলতে কিন্তু বলিনি। বলেছেন আমি দেশে ফিরলে বলবে। দেশে ফেরার কয়েকদিনের মধ্যে আমি তানভীর আর রাকিব ওনাদের বাসায় গিয়েছিলাম। সেখানে গিয়ে সব ঘটনা শুনি। মেঘ আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে। মেঘ পুনরায় প্রশ্ন করল, জান্নাত আপুর কি ঝামেলা হয়েছিল? আবির এতক্ষণ গম্ভীর থাকলেও এবার একটু হাসার চেষ্টা করলো, ধীর কণ্ঠে শুধালো। তেমন কিছু না। মেঘ আস্তে করে বলল, জি বলুন। আবির না পারতেও বলল, ফুপিরা এত বছর যশোরে ছিল। গত বছর ভাইয়ের চাকরি হয়, সপরিবারে ঢাকায় আসেন। কোনো এক অনুষ্ঠানে ভাইয়া জান্নাতকে দেখে। ভাইয়ার জান্নাতকে ভালো লাগে। কোনোভাবে খবর নিয়েছে জান্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। সেই থেকে প্রায় প্রায় এই ভার্সিটির আশেপাশে জান্নাতকে ফলো করত, কিন্তু কোনোদিন কথা বলেনি। 6 মাস শুধু দূর থেকে ফলোই করেছে। একদিন সাহস করে নিয়ে কথা বলতে আসছিল, যদিও কথা বলতে পারেনি, কিন্তু সেটা রাকিবের কান পর্যন্ত পৌঁছেছিল। রাকিব 2-3 দিন খেয়াল করলে বিষয়টা আমায় জানিয়েছিল। রাকিবের ভাইয়াকে পেটানোর চিন্তা ভাবনা ছিল। আমাকে জানানোর পর আমি বলছিলাম ছেলেটার একটু খোঁজ নিতে, যদি সমস্যা মনে হয় তাহলে পেটাতে। রাকিব খোঁজ নিয়ে জানতে পারে ভালো জব করে, অফিসে সবার সাথে নম্রভদ্র আচরণ করে। সেখান থেকে ফেসবুক আইডি সংগ্রহ করে।
হামিদেই ছিল। যাকে পেটানোর প্ল্যান করেছিল সে আমার ভাই হয়ে গেল। যখন জানতে পেরেছে ভাইয়া জান্নাতকে পছন্দ করে, তখন রাকিব আর ভাইয়াকে বাধা দেয়নি। তবে রাকিবের একটা কথা ছিল, আমি দেশে না ফিরলে আর ফুপির পুরো ঘটনা না জানলে জান্নাতের বিয়ের সিদ্ধান্ত নিবে না। ধীরে ধীরে জান্নাত আর ভাইয়ের মধ্যে মোটামুটি ভালো সম্পর্ক হয়েছে। আমি দেশে ফিরলাম, ভেবেছিলাম দেশে ফিরেই ওদের বিয়ে দেব, কিন্তু দেশে আসার পর তোর কোর্সিং টিউশন থেকে খবর নিয়ে দেখলাম তোর পড়াশোনার নাজেহাল অবস্থা। এভাবে পড়লে চান্স পাবি না। তোর পড়াশোনা গুছিয়ে দেওয়ার জন্য একজন মানুষ দরকার ছিল। তখন জান্নাতের কথায় মাথায় আসে, আর জান্নাতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেহেতু রাকিবের, আর রাকিব আমার বেস্ট ফ্রেন্ড, তাই বিয়ের আলোচনা হওয়ার আগেই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু অফিসিয়াল কাজে ভাইয়াকে 6 মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। ভাইয়া চেয়েছিল বিয়ে করে বউ নিয়ে কয়েক মাস ঘুরে তারপর যাবে, কিন্তু তোর অ্যাডমিশন টেস্টের থেকে আমার কাছে তোদের বিয়ে গুরুত্বপূর্ণ ছিল না। আমি রাজি না হয় বলে ভাইয়া গুরুগুরি প্ল্যান বাদ দিয়েছে। বলেছে শুধু বিয়েটা করলেই হবে, বিয়ের পর তোকে যত ইচ্ছা পড়াবে। কিন্তু আমার কথা হলো, একবার বিয়ে হলো মানে জান্নাতের মাথায় সংসারের চিন্তা ঢুকবে, তখন তোর প্রতি তার দায়িত্ব কমে যাবে। এটা তো আমি কখনোই হতে দিব না। ভাইয়া যখন বুঝতে পারছে আমার মানাতে পারবে না, তখন জান্নাতকে বোঝানো শুরু করেছে। কিন্তু জান্নাত তো আমায় বা রাকিবকে সবই বলে দেয়। জান্নাতের মাথা যাতে না খেতে পারে সেই জন্য 2-1 মাস যাবৎ জান্নাতের সঙ্গে ভাইয়ার যোগাযোগ বন্ধ রেখেছে। রাকিব নতুন সিম কিনে দিয়েছে জান্নাতকে। যেদিন রাতে তুই আমায় কল দিয়েছিলি সেদিন আমি, রাকিব আর তানবীর ফুফুদের বাসায় ছিলাম। বিয়ের কথাবার্তা বলতে গিয়েছিলাম, তুই চান্স পেলেই বিয়ে হবে এরকম একটা শর্ত ছিল। কিন্তু রাতে ফেরার পর তোর খাতা ভর্তি হিজিবিজি লেখা দেখে আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। যার জন্য আমি এত মানুষের বিরুদ্ধে লড়াই করেছি, সে কিনে পড়াশোনাটাকে গুরুত্বই দিচ্ছে না। সেই রাগে সেদিন খাতা ছুঁড়ে মেরেছিলাম যাতে তুই পড়াশোনায় মনোযোগ দিস। যাদের সামনে বারবার গর্ব করে বলেছি আমার মেয়ে চান্স পাবেই, চান্স না পেলে আমি তাদের মুখোমুখি হতে পারতাম না। তারা মুখে কিছু বলুক আর না বলুক, মনে মনে হলেও বলতো। এত কিছু করেও তো মেয়ে চান্স পেল না। এই কথাটা পৃথিবীর কোনো মানুষ যাতে বলতে না পারে, সেই জন্য আমি তোকে সারাক্ষণ পড়ার কথা বলতাম। আলহামদুলিল্লাহ, তোর চেষ্টা আমার ইচ্ছা পূরণ হয়েছে। আল্লাহ আমার আশা পূরণ করেছেন, আর তোকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।